পড়বো আন্টি। হ্যাঁ পড়বে, তারাও সবাই একটু জয়েন হয়ে যায়। বেশি তো নেই, 20 জন 22 জন বোধহয় আছে। সায়নদীপের নেটের প্রবলেম হচ্ছে। কার? আমার? হ্যাঁ হ্যাঁ হচ্ছে, বিশাল প্রবলেম হয় এখানে। তোকে জয়েন দেখাচ্ছে, আবার এখনো জয়েনিংই দেখাচ্ছে। কিন্তু আমি জয়েন হয়ে গেছি। হ্যাঁ দেখ, বলছিলাম আন্টি, কালকে বাদে কবে নোটস নিতে যেতে পারবো আমি? শনিবারও 11টা থেকে 1টা। শনিবার? দুটোই ঠিক আছে। জেরক্সের দোকান বন্ধ পাবে। ও ঠিক আছে ঠিক আছে। ম্যাম কালকে আসতে পারি তো নোটস আনতে নিতে, হ্যাঁ আমার হ্যাঁ পরীক্ষা খাতা দিতে। হ্যাঁ কালকে আসবো। আচ্ছা পড়ো। বাসিনী থমকে দাঁড়ায় কেন? উৎসব ভাতের ডেকচি নিয়ে দূরে চলে আসে। ফেলার জন্য নয়, খাবার জন্য। এই অশৌচ বাড়ির ভাত খেতে শুভাকাঙ্ক্ষী বাসিনী নিষেধ করলে উৎসব বাদার কামটের ন্যায় হিংস্র ভঙ্গি করে। বাসিনী এই দৃশ্য দেখে থমকে দাঁড়ায়। বড় বাড়ির বাদা কোথায়? ক্যানিং এ বিস্তৃত বাদায় বড় বাড়ির স্তরে স্তরে ধান জন্মায়। কামট কি? কুমিরের ন্যায় হিংস্র প্রাণী যা দক্ষিণবঙ্গের জলে দেখতে পাওয়া যায়, যা ধারালো দাঁতের জন্য বিখ্যাত। বাদা কি? বাদা নিম্নভূমি, অসাগর তথা মিষ্টি জলের মাটি হলে প্রচুর ধান জন্মায়, আবার বাদা লবণাক্ত হয়। আচ্ছা, পুচকুকে একটু দানা দিয়ে দিও। ও নেক্সট, গাগিয়াতি বলেছিল, এই নোটটা কে পেয়েছো? রেশমি, এই নোটটা পেয়েছো? আন্টি গাগিয়াতি? পেয়েছি, হ্যাঁ গাগিয়াতির নোটটা পেয়েছি। হ্যাঁ পড়ো। এখানে কারেকশন আছে। রেশমি আবার আনমিউট হ, সরি। হ্যাঁ আন্টি। হ্যাঁ করে দিয়েছি, পর। আচ্ছা, গাগিয়াতি কি বলেছিল? কলকাতায় আসার সময় গাগিয়াতি বলেছিল উৎসব যখন কলকাতায় যাচ্ছে তখন সে যেন মাতলা নদীর জলে প্লাবিত মৃত পরিবারের শ্রাদ্ধ কলকাতার কালীঘাটে সম্পন্ন করে নেয়। উৎসব কয় মণ কাঠ কাটে? শুধুমাত্র ভাত খাওয়ার জন্য উৎসব 2.5 মণ কাঠ কাটে। নার্স নেমে এসে বলে, নার্স কি বলেছিল? নার্স নেমে এসে জানান বুড়ো কর্তার অবস্থা সংকটাপন্ন, তাই ডাক্তারকে কল দেওয়া প্রয়োজন। আন্টি হ্যাঁ কল? বলছি কল দেওয়া প্রয়োজন কেন, কল করা নয়? কল দেওয়া, এটা তো বইতেই ছিল, কল দেওয়া প্রয়োজন। কল করা উচিত বা কল দেওয়া বা ডাকা উচিত, এটাও লিখতে পারিস। কল দেওয়া প্রয়োজন বা ডাকা উচিত। হ্যাঁ পড়ো। এখন চান করে নে। উৎসব কে কে চান করতে চাই, কেন চান করতে চাইনি হবে তাহলে? এটা কেন হবে? উৎসব কেন চান করতে চাইনি, কেন করো? করতে চাইনি। যারা নিয়েছো তারা কারেকশন করতে হবে এটা, কারণ এখানে আমি পিসিমা চান করার কথা বলেছে, এটা পিসিমা না, বাসিনী। আমি কারেকশন করেছি, তা আমি বলে দিচ্ছি, পড়ো। কাঠ কেটে উৎসব বড় পিসিমার কাছে পরোক্ষভাবে ভাত খাওয়ার জন্য আবেদন জানায়। তখন পিসিমা স্পষ্ট জানান হোম শেষ না হলে কারুর খাওয়া সম্ভব নয় ও স্নান করেই বাইরে বসার আদেশ দেন। তখন উৎসব জানায় সে চান করবে না, কারণ মাথায় জল পড়লে ক্ষুধার্ত পেট শান্ত থাকতে চায় না। আচ্ছা, খাওয়া সম্ভব তাদেরও নয়। বলবো। এক মিনিট, তখন পিসিমা স্পষ্ট জানান হোম শেষ না হলে কারুর খাওয়া সম্ভব নয়। ও তখন বাসিনী উৎসবকে স্নান করে
বাইরে বসার আদেশ দেয় বা প্রস্তাব দেয়, তখন বাসিনী উৎসবকে স্নান করে বাইরে বসার প্রস্তাব দেয়। এটা পড়বো? হ্যাঁ, কারেকশন করেছো? তাদের কারেকশনটা করেছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাদেরও বলবো, তাদের কি বলবে। ভাত খাওয়ার জন্য মন্দিরের চাতালে অপেক্ষারত উৎসব মনে মনে ঠিক করেছিল দেহে শান্তি পেলেই উৎসব বড় বাড়ির বাধা খুঁজতে ক্যানিং এও যাবে। ও উৎসবের গ্রামে তার মতো অনেক অভুক্ত ব্যক্তি ছিল, তাদেরও এই বাধার কথা জানাবে। তিনি লাইন করে, এটা 3 লাইন হবে আন্টি, না তিনি লাইন করে? তিনি লাইন করে ফেল। আন্টি হ্যাঁ, তিনি লাইন করে ফেললেন। স্নেহা বল। বলছি যে কোয়েশ্চেন নাম্বার ওই 3 তে আছে না যে ডাক্তারকে কল দেওয়া প্রয়োজন, নাকি কল করা হতো না? হ্যাঁ, কল করা হলো বেটার, কিন্তু কল দেওয়া হলোটাও বলে। আন্টি, হ্যাঁ, এই কল দেওয়া হলো না, না সেটা তো ওই বাংলাদেশের লোকেরা বলে ভীষণ। আচ্ছা, আমি বাংলাদেশের নামি করছি, তুই কল করা উচিত বা ডাকা উচিত লেখ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হুম, তিনি লাইন করে ফেললেন। কে কি লাইন করে ফেললেন? তান্ত্রিক এসে যজ্ঞ করে বড় বাড়ির কর্তার রোগ নিরাময় করতে চেয়েছিলেন, কিন্তু যজ্ঞ শুরু হতে না হতেই বড় কর্তার অসুস্থতা বেড়ে যায়, বুড়ো কর্তার মৃত্যু হয়। এই ঘটনায় বড় কর্তার মৃত্যুর জন্য তান্ত্রিকের দুর্নাম হওয়ার ভয়ে তিনি লাইন করে ফেলেন, অর্থাৎ অজুহাত তৈরি করে ফেলেন। বড় মেজ ও ছোট ছেলে হোম ছেড়ে ওঠেন বলেই যজ্ঞের ফলাফল সদর্থক হয়নি। সে জানে সে কি করবে, সে কি করেছিল। বুড়ো কর্তার কীর্তন দলের সঙ্গে ও পেশাদারি দক্ষ সব বাহকদের সঙ্গে শ্মশানের দিকে যাত্রা করলে বড় পিসিমা আদেশানুযায়ী পরিচারিকা সহ বাসিনী সারাদিনের রান্না, ভাত ও তরকারি ফেলার কাজে লিপ্ত হয়। উৎসব ওই সকল দ্রব্য ফেলার কাজে লিপ্ত হয়, কিন্তু মনে থাকে স্থির সিদ্ধান্ত যে ওই সকল দ্রুত পেতলের ভাতপূর্ণ ডেকচি নিয়ে দ্রুত হেঁটেই যায় স্টেশনের দিকে। সকল গ্রাম্য সংস্কার বিশ্বাস ত্যাগ করে অশুচি ভাতই রোষাসে ভক্ষণ করে। আসল বাধাটার খোঁজ করা হয় না কেন? মৃত বুড়ো কর্তার বাড়ির অশুচি ভাত খেয়ে উৎসব পেতলের ডেচকিতে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এক হাত দরিদ্র মানুষের কাছে পেতলের ডেকচি দেখে সন্দেহবশত উৎসবকে থানায় নিয়ে যাওয়া হয়। তাই ক্যানিং এ গিয়ে বড় বাবুদের বাধাটার আর খোঁজ করা হয়নি। আচ্ছা, থ্যাংক ইউ রেশমি। Welcome, aunty. অপরাজিতা, হ্যাঁ বলো, কি বলছো? অপরাজিতা, ওই তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়, কে কেন ঘাবড়ে যায়? তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়, কে কেন ঘাবড়ে যায়, এই পরিস্থিতি থেকে সে কিভাবে মুক্তি পায়। উৎসব কাঠ কেটে উঠোন ঝাড় দিয়ে বড় পিসিমার কাছে খেতে চাইলে তিনি তান্ত্রিকের নতুন বিধানের কথা জানান, যজ্ঞ শেষ না হলে কেউ খেতে পাবে না। নিরুপায় উৎসব বাড়ির বাইরে শিব মন্দিরে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে বাড়ির পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট ছোট জটলা, এইসব দেখে উৎসব অত্যন্ত ঘাবড়ে যায়। উৎসব বাড়িতে প্রবেশ করে, শোনে পিসিমার বিলাপ, বুঝতে পারে মুমূর্ষ বড়বাবু মারা গিয়েছে। এত ভিড়ের মধ্যে সে বাসিনীকে দেখতে পায় না। উৎসবের পরিবার অকালে জলে ভেসে গেলেও শ্রাদ্ধ করা সম্ভব হয়নি। কিন্তু সেই একই দেশে এক বড়লোক বাড়িতে এক বৃদ্ধ মারা গেলে কীর্তন দল আসে, দূর দূরান্ত থেকে আত্মীয়রা আসেন, কেউ খাট কিনতে যায়, উন্নত বোম্বাই খাট। সকল কাজই সম্পন্ন হয় বড় পিসিমার কড়া তত্ত্বাবধানে। বড় দাদার মৃত্যুতে কাতর হয়েও বড় পিসিমা কখনো চন্দন বাটার আদেশ দেন, কখনো আত্মীয়দের ফোন করতে বলেন, কখনো সারাদিনের রান্না পথ বাসিনীকে ফেলে দেওয়ার নির্দেশ দেন।
অর্থাৎ যজ্ঞ থেকে শুরু করে বড় কর্তার মৃত্যু পর্যন্ত বড় বাড়ির সকল কাজকর্ম হয় বড় পিসিমার তীক্ষ্ণ নজর থাকায়। উৎসব কি করবে বুঝতে পারে না বাসিনী যখন সারাদিনের সকল রান্না পদ পিসিমার আদেশে ফেলতে প্রস্তুত হয় তখন উৎসব সকল দ্বিধা জড়তা কাটিয়ে বাসিনীকে সাহায্য করার অজুহাতে মোটা চালের ভাতপূর্ণ বড় পেতলের ডেচকি নিয়ে কামট পশুর ন্যায় হিংস্র চেহারা নিয়ে স্টেশনের দিকে ছুটে যায়। কিছুক্ষণ পরেই দেখা যায় উৎসব নিজেকে ভাতের ডেচকিতে সমর্পণ করেছে। তার এটা মুছে গেছে কি আচ্ছা হবে? আচ্ছা, বড় পেতলের ডেকচি সহ করো, ডেকচি নিয়ে না, ডেকচি সহ। একটু পেনটা দেবে দুষ্টান একটা। ডেকচি সহ করো। আন্টি হ্যাঁ, বলছি যে ওই মানে উৎসব যে বাড়িতে কাজ করতো সেই বাড়ির যে বুড়ো কর্তা মারা যাওয়ার পর যে বোম্বাই খাট আনা হয়, আন্টি মরা লোকের জন্য অত দামি খাট কেন আনা হয়? ও জমিদার। বড় লোকের জন্য। হুম, বলক বলে। তবে টাকাটা ব্যয় করতে হবে সেটাই ও জানে। ও, আচ্ছা, এখানটা একটু এরম হবে, বড় কর্তার মৃত্যু পর্যন্ত বড় বাড়ির সকল কাজকর্মে বড় পিসিমার তীক্ষ্ণ নজর থাকায় উৎসব কি করবে বুঝতে পারে না দাঁড়ি। কিন্তু বাসিনী যখন সারাদিনের জড়তা কাটিয়ে, এবার এই জায়গাটা হবে উৎসবের আরো মনে হয় ভক্ষণ করছে, তারপরে উৎসবের আরো মনে হয়। এই জায়গাটা বলছিলে অপরাজিতা? হ্যাঁ আন্টি, সমর্পণ করেছে তারপরে। দাঁড়াও বলছি। উৎসবের আরো মনে হয় সামান্য ভাত খাওয়ার মধ্য দিয়ে অভুক্ত মৃত আত্মারা শান্তি পায়, শ্রাদ্ধ কার্য যেন সমাপিত হয়। অর্থাৎ বড় বাড়ির বুড়ো কর্তার মৃত্যুর পর আড়ম্বরতা প্রকাশ করে, বা আরো স্পষ্টভাবে দেখিয়ে দেয় একই রাজ্যে সাধারণ নিঃস্ব উৎসব সামান্য পয়সার জন্য স্ত্রী ও পরিবারের শেষ কার্য কিভাবে সমাপন করতে পারেনি এবং শেষ পর্যন্ত কিভাবে সমাপন করে। এইভাবে স্টেশনের কাছে এসে নিজে বহুদিন পর ভাত খেয়ে ও তার প্রিয়জনের আত্মাকে ভাত খাবার কথা বলে উৎসব পরম মুক্তি পায় ও ডেকচিতে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আবার বলবো একটু এই জায়গাটা। অর্থাৎ বড় বাড়ির বুড়ো কর্তার মৃত্যুর পর আড়ম্বরতা প্রকাশ করে বা আরো স্পষ্টভাবে দেখিয়ে দেয় একই রাজ্যে সাধারণ নিঃস্ব উৎসব সামান্য পয়সার জন্য স্ত্রী পরিবারের শেষ কার্য কিভাবে সমাপন করতে পারেনি এবং শেষ পর্যন্ত কিভাবে সমাপন করে। এইভাবে স্টেশনের কাছে এসে নিজে বহুদিন পর ভাত খেয়ে ও তার প্রিয়জনের আত্মাকে ভাত খাওয়ার কথা বলে উৎসব পরম মুক্তি পায় ও ডেকচিতে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আন্টি হ্যাঁ বলো। বলছি কারেকশনের পেজটা একটু হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি কেটে গিয়েছিলাম, কারেকশনটা করতে পারিনি। আচ্ছা আচ্ছা, এটা তো বোধহয় আঙ্কেল পাঠিয়েছে, একবার দিয়ে দেবো, যদি অসুবিধা হয় আবার পাঠিয়ে দেবো। কারেকশন মানে কোনটা রে? কারেকশন মানে এইটা তো কোনো কারেকশন নেই রে সোনা।
আগেরটা আগে হ্যাঁ হ্যাঁ ওইটাই বলছি। হ্যাঁ ওটা পাঠিয়ে দেবো। আচ্ছা উৎস আর ভাতের কোনো কোয়েশ্চেন তো নেই, মোটামুটি ভাতের এই কটাই কোয়েশ্চেন। আচ্ছা এরপর হচ্ছে আমি আজকে পড়াবো ধ্বনি তত্ত্ব শুরু করব। ভাষা বিজ্ঞানের পর সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ধ্বনি তত্ত্ব। এক পাতা পড়াবো এবং সেই এক পাতা আমি মানে তোমাদের মনে রাখার জন্য অনুরোধ করব। ধ্বনি কাকে বলে? মুখের অর্থবহ আওয়াজকে ধ্বনি বলে। ধ্বনি কাকে বলে? মুখের অর্থবহ আওয়াজকে ধ্বনি বলে। ধ্বনি প্রবাহ কাকে বলে? অবিচ্ছিন্নভাবে পরপর ধ্বনি উচ্চারণকে ধ্বনি প্রবাহ বলে। অবিচ্ছিন্নভাবে পরপর ধ্বনি প্রবাহ উচ্চারণকে ধ্বনি প্রবাহ বলে। অবিচ্ছিন্নভাবে মানে আলাদাভাবে পরপর ধ্বনি প্রবাহকে অবিচ্ছিন্নভাবে মানে আলাদা না করে পরপর ধ্বনি উচ্চারণকে ধ্বনি প্রবাহ বলে। অবিচ্ছিন্নভাবে ধ্বনির পরপর উচ্চারণকে ধ্বনি প্রবাহ বলে। ধ্বনি কাকে বলে? মুখের অর্থবহ আওয়াজকে ধ্বনি বলে। আর ধ্বনিগুলোর পরপর উচ্চারণকে ধ্বনি প্রবাহ বলে। অবিচ্ছিন্নভাবে পরপর উচ্চারণ। শব্দ বিশ্লেষণ করার সময় যেসব ধ্বনিগুলোকে আলাদা খণ্ড একক হিসাবে পাওয়া যায়, শব্দ উচ্চারণ করার বিশ্লেষণের সময় ধ্বনিগুলোকে যখন আলাদা আলাদা করা হয় সেই একক ধ্বনি বা খণ্ডকে বলা হয় খণ্ডধ্বনি বা বিভাজ্য। আবার বলছি, শব্দ বিশ্লেষণের সময় যে সকল ধ্বনিগুলোকে আলাদা আলাদা ভাবে পাওয়া যায় সেই একককে খণ্ডধ্বনি বা বিভাজ্য ধ্বনি বলে। যেমন কলম, ক প্লাস অ প্লাস ল প্লাস অ প্লাস ম প্লাস অ। এই ক, অ, ম, অ এগুলো হলো বিভাজ্য ধ্বনি। ক, অ, ম, অ এগুলো হলো বিভাজ্য ধ্বনি। তাহলে শব্দ বিশ্লেষণের ক্ষেত্রে যখন আমি ধ্বনিগুলোকে আলাদা আলাদা করে করি সেই খণ্ডকে বা একককে খণ্ডধ্বনি বলে বা বিভাজ্য ধ্বনি বলে। বিভাজ্য ধ্বনি হয়ে গেল। বাগধ্বনি হলো ভাষার অর্থহীন ক্ষুদ্রতম একক। বাগধ্বনি হলো ভাষার অর্থহীন ক্ষুদ্রতম একক। তবে বাগধ্বনি অর্থহীন হলেও অর্থ বোঝাতে এর ভূমিকা রয়েছে। বাগধ্বনি অর্থহীন হলেও অর্থ বোঝাতে এর ভূমিকা রয়েছে। নেক্সট হচ্ছে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। তবে ধ্বনি বর্ণের সম্পর্ক এত সহজ নয়। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। ধ্বনি ইজিক্যাল টু বর্ণ আমরা ছোটবেলায় পড়েছি। ধ্বনিও যা বর্ণও তাই। কিন্তু 12-এ উঠে আমরা জানবো যে ধ্বনি আর বর্ণ ব্যাপারটা এক নয়। ধ্বনি আর বর্ণের সম্পর্ক এক নয়। যেমন আমরা উচ্চারণ করি সেটাই লিখি তা নয়। আমি যদি বলি রেশমি কেমন আছো,
তাহলে আমি কে বললাম, কয়জা ফলে আকার, কিন্তু যখন লিখবো তখন আমি এ লিখবো। কারণ কেমন লিখবো? কারণ একারের একার এ ধ্বনিটির লিখিত রূপ নেই, এ ধ্বনিটির লিখিত রূপ নেই। তাহলে ধ্বনি আর বর্ণ সম্পর্ক এত সহজ নয়। আমরা বলি এক, লিখি এক আর এক। আমি তালিবস্য, মূর্ধন্য ষ, দন্ত স এগুলো লিখি আলাদা আলাদা বানান, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে একদমই এগুলো আলাদা মাঝে মধ্যেই হয় না। যেমন আমি যদি বলি সকাল আর আমি যদি বলি বেশি, তাহলে সকালের দন্ত স এর উচ্চারণও যা, তালিবস্যর উচ্চারণও তাই, তাই না? তাহলে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা যায় না। ধ্বনি এবং বর্ণ যথেষ্টই আলাদা রয়েছে। আবার আমি যদি বলি অতি সুন্দর, আমি কি বললাম? অতি সুন্দর। অতি, ও তয় রস্যি না, অতয় রস্যি, কিন্তু অতি উচ্চারণ করছি ও এর মতন, কিন্তু বলছি লিখছি অ এর মতন, অতি। আবার অনেক বললে যা লিখছি তাই বলছি, অনেক, অ বলছি অ লিখছি। তাহলে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বললেও ধ্বনি এবং বর্ণের সম্পর্কেও জটিলতা রয়েছে। অনেক সময় আমরা যা উচ্চারণ করি তা আমরা লিখি না। যেমন অ এর বিকৃত রূপ ও বা এর বিকৃত রূপ এ, এগুলো লিখি না। আচ্ছা, এবার আমি আন্টি, বলবো, হ্যাঁ বলো। বলছি যে তুমি যে বললে যে আমরা যেটা বলি সেটা লিখি না, সেটা কি সব ভাষার ক্ষেত্রে না শুধু বাংলা ভাষার ক্ষেত্রে? সব অনেক ভাষারই ক্ষেত্রে। তুমি ইংরেজিতে বলো সাইকোলজি, পি দিয়ে শুরু। আন্টি, সংস্কৃততে আছে না, মানে যেটা আমরা ওই গীতার পাঠ মানে ইয়াদা ইয়াদে ধর্মস্থা, কিন্তু আমরা তো কুন্তুজ লিখি আন্টি, তাহলে তো যদা যদা হয়। তো বলি তো হ্যাঁ বলো। কুন্তুস্তীয় দিয়ে বলি। আন্টি, গীতাতে যেরকম রয়েছে না ইয়াদা ইয়াদাই ধর্মস্থা, তা কিন্তু আমরা তো যখন লিখি উন্তুজ দিয়েই লিখি তো, যদা যদা, মানে যেটা উচ্চারণ হওয়া উচিত যদা যদা হওয়া উচিত, কিন্তু আমরা বলি ইয়াদা ইয়াদা। এটা কেন হয়? অন্তস্থ জয়ের আসল উচ্চারণ ইয়, অন্তস্থ জয়ের আসল উচ্চারণ ইয়, ইয়দা ইয়দাই তো। আচ্ছা, খুব মহাভারত দেখছিস? না না আন্টি, মহাভারত দেখছি না, আমার এটা মনে হলো তাই বললাম। মানে অন্তস্থ জয়ের আসল উচ্চারণ ইয়, আমরাই ওর উল্টো পাল্টা উচ্চারণ করি বাঙালি ভাষা, বুঝলি? তাহলে আমরা লিখছি যা, বলছি যা, তাই লিখছি না। হ্যাঁ, ধ্বনির লিখিত রূপকে বর্ণ বললেও ধ্বনি ও বর্ণর ব্যাপারটা অত সহজ নয়, জটিলতা আছে। এবার বাগধ্বনি কয় প্রকার? দুই প্রকার, বিভাজ্য ধ্বনি আর অবিভাজ্য ধ্বনি। অবিভাজ্য ধ্বনি মানে যেগুলোকে বর্ণ বিশ্লেষণেও ভাগ করা যায় না, বর্ণ বিশ্লেষণের সময়ও ভাগ করা যায় না। আমি যদি বলি মাখন, আমি যদি বলি মাখন, তাহলে আমি প্রথম বর্ণতে একটু জোর দিচ্ছি। বেশিরভাগ শব্দের প্রথম বর্ণটাই জোর পায়। রেশমি, রটা জোর পেল, রেশমি। বা হচ্ছে অপরাজিতা, অটা জোর পেল। মাখন, মাটা জোর পেল। এই শ্বাসাঘাত, এটাকে বলা হয়, এগুলো হলো অবিভাজ্য ধ্বনি। এগুলোকে শব্দ থেকে আলাদা করা যায় না, এগুলো উচ্চারণের মধ্য দিয়ে বোঝা যায়। শব্দ থেকে এগুলো আলাদা করা যায় না, তাই এগুলো অবিভাজ্য ধ্বনি। তাহলে বাগধ্বনি কয় প্রকার? বিভাজ্য আর অবিভাজ্য। শব্দ বিশ্লেষণের মাধ্যমে যে ধ্বনিগুলোকে আলাদা করা যায় সেগুলো হলো বিভাজ্য ধ্বনি। যেমন বিভাজ্য ধ্বনি আর অবিভাজ্য ধ্বনি আবার কয় প্রকার রয়েছে সেগুলো আমরা পরে আলোচনা করব। বিভাজ্য ধ্বনি কয় প্রকার? দুই প্রকার, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কটা রয়েছে? 7টি। আর ব্যঞ্জন ধ্বনি কটা রয়েছে? 30টি। কিন্তু ধ্বনি সংখ্যা কম, বর্ণের সংখ্যা বেশি। ধ্বনির সংখ্যা কম, বর্ণের সংখ্যা বেশি। কেন? কারণ অনেকগুলি বর্ণ আছে যাদের উচ্চারণ এক। তালিবস্য, দন্তস্য, মূর্ধন্য ষ উচ্চারণ প্রায় এক।
বা বয়শূন্যরা ডয়শূন্যরা ঢয়শূন্যরা উচ্চারণ পার্থক্য দেখা যায় না সেরকম ভাবে। তাই অনেক বর্ণ আছে, তাদের উচ্চারণগত দিক থেকে তারা এক বলে ধ্বনির সংখ্যা কম, বর্ণের সংখ্যা বেশি। ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 30, স্বরধ্বনির সংখ্যা 60। বাংলায় আরো অনেকগুলি বর্ণ আছে, সেগুলো কি? সেগুলো হচ্ছে অর্ধস্বর। অর্ধস্বর মানে অর্ধেক স্বর উচ্চারিত টানা যায়, অর্ধেক স্বরকে প্রলম্বিত করা যায়। তোরা জানিস স্বরধ্বনিকে প্রলম্বিত করা যায়, টেনে উচ্চারণ করা যায়। কিন্তু অনেক স্বরধ্বনি মানে স্বরধ্বনি দিয়ে দুটো স্বরধ্বনি দিয়ে তৈরি এমন স্বরধ্বনি গুলোকে লম্বা ভাবে উচ্চারিত করা যায় না। যেমন খই, ক্ষয় ঐকারও লিখতে পারিস, খ রস্যিও লিখতে পারিস, ক্ষয় ঐকারও লিখতে পারিস, খ রস্যিও লিখতে পারিস, কিন্তু খইকে তুই প্রলম্বিত ভাবে উচ্চারণ করতে পারিস না। খই বলে উচ্চারণ করলে শুধু রস্যিকারটা উচ্চারিত হয়, অর্ধেক স্বরটা সাইলেন্ট থাকে, অটা সাইলেন্ট থেকে যায়। তাহলে এদের বলা হয় অর্ধস্বর। খই, কৌ এগুলো হচ্ছে অর্ধস্বর। ক্লিয়ার হয়েছে? এবার আমি পরে আসছি। বাংলায় এমন কতগুলো বর্ণ আছে সেগুলোর উচ্চারণ প্রায় এক। কোনগুলো? ডয়শূন্যরা, ঢয়শূন্যরা আর বয়শূন্যরা, এই তিনটের উচ্চারণ একদম এক। ঠিক আছে? আবার কিভাবে প্রশ্ন আসবে? যদি বলে 1 নম্বরের যে উত্তরগুলো আছে সেগুলোতে যদি বলে রস্বই এর পরিচয় দাও, সেগুলোকে যদি বলে রস্বই এর পরিচয় দাও, তাহলে আমি বলবো কি? আমি বলবো যে রস্বই হলো সম্মুখ স্বরধ্বনি, ঊর্ধ্বস্বর। মনে আছে ক্লাস 10-এ পড়েছিলে জিহ্বার ছবি এঁকে ইকার, একার আর একার, ই এ উ ও অ, আর মাঝখানে 9-এ পড়েছিলাম, সরি 9-এ পড়েছিলাম ই এ উ ও অ, উ ও অ, আর হচ্ছে মাঝখানে আ। এগুলো হচ্ছে স্বরধ্বনির চেহারা। আর এক মিনিট, দেখতে হবে, ঠিক আছে ছেড়ে দাও। আচ্ছা, নেক্সট হচ্ছে বয়শূন্যরা ঢয়শূন্য। এই যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনির মধ্যে এই ধ্বনিগুলো নেই। ব্যঞ্জন ধ্বনির মধ্যে আবার তালিবর্ষ, দন্তস্ব, মূর্ধন্যস্ব একটা আছে, তালিবর্ষ লিখে ব্র্যাকেটে দন্তস্ব লিখে। এরকম কোয়েশ্চেন আসতে পারে, ম ধ্বনিটির পরিচয় দাও। ম ধ্বনিটি কি? পঞ্চম ব্যঞ্জন, ওষ্ঠবর্ণ, আর হচ্ছে তোমার পঞ্চম ব্যঞ্জন, ওষ্ঠবর্ণ আর নাসিক্য ব্যঞ্জন। এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। এগুলো কিন্তু বইতে নেই, এগুলো আমি নোটস পাঠিয়ে দেবো, সেই 9-এর নোটস, সেগুলো দেখে পড়তে হবে। তাহলে আমি আবার বলবো এই চ্যাপ্টারটায় কোনো অসুবিধা আছে যতটুকু বললাম সেটা বল, কোনো অসুবিধা থাকলে। আর বাগধ্বনি কেন বলছি? আমরা যেভাবে যখন কথা বলি তখন সেই কথা বলার ক্ষমতাকে বলে বাক ক্ষমতা। বাক মানে বচন, মানে বচন, বাক এগুলো হচ্ছে তোমার কথা বলার ক্ষমতা, বচন ক্ষমতা, বাক ক্ষমতা। আর বাককে কথা বলতে যে যে যন্ত্রগুলো সাহায্য নেয় সেগুলোকে বলা হয় বাকযন্ত্র। কথা বলতে যে যন্ত্রগুলো সাহায্য নেয় সেগুলোকে বলা হয় বাকযন্ত্র। আর এগুলো যেই বাকযন্ত্রের মাধ্যমে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তাকেই বলে বাকধ্বনি। হঠাৎ করে কোয়েশ্চেন এলো বাকধ্বনি কাকে বলে, তখন তোমাকে বলতে হবে বাকযন্ত্রের মাধ্যমে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তাকেই বলে বাকধ্বনি। ঠিক আছে? দেখো কোনো প্রশ্ন আছে কিনা, যতটুকু বললাম একটু ভাবো, তারপরে আমি আবার এটা একবার রিপিট করব। আমি বলেছি ধ্বনি কাকে বলে, আমি বলেছি ধ্বনি প্রবাহ কাকে বলে, আমি বলেছি খণ্ডধ্বনি বা বাগধ্বনি কাকে বলে, বিভাজ্য ধ্বনি কাকে বলে, আমি বলেছি বাগধ্বনি কি, আমি বলেছি বাগধ্বনি অর্থহীন হলেও সে কি কাজে গুরুত্ব নেয়,
আমি বলেছি ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। বর্ণ আর ধ্বনি এক হলেও একটু আলাদা, তাদের সম্পর্কে জটিলতা রয়েছে। তারপরে আমি বলেছি বাগধ্বনি কয় প্রকার, 2 প্রকার, কি কি সেটাও বলেছি। তারপরে বিভাজ্য ধ্বনি কয় প্রকার ও কি কি। আচ্ছা, এবার কিভাবে কোয়েশ্চেন আসে এগুলো থেকে সেটাও বলেছি। তাছাড়া এমন কতগুলো বর্ণ আছে যেগুলোর পুরোটা উচ্চারিত হয় না, এটি হচ্ছে অর্ধস্বর। এই সম্পর্কে আমি বলেছি। যদি কোনো অসুবিধা থাকে তো বলো। এই তোমাদের বলার মানে ভাবার মধ্যে আমি একটা কথা বলে নিই, জুম অ্যাপে ক্লাস করাটা কোনো অসুবিধা নেই, কারণ জুম অ্যাপে আমাদের কোনো কিছু জিনিস নেই তাতে আমরা আমাদের হ্যাক করে নিলেও তাতে আমাদের কিছুই লাভ হবে না। শুধুমাত্র কোনো ছেলে বা মেয়ে বা বন্ধু তারা যদি পরস্পরকে লিংক শেয়ার করে, সেখানে অন্যরা ঢুকে পড়তে পারে ব্যাচে। তাহলে ব্যাচে ঢুকলে দেখো সেক্ষেত্রে তো সে পড়লো, একটু জানলো, আমার তাতে কোনো মানে সেরম ভাবে আপত্তি নেই। কিন্তু অসভ্যতা করলে আপত্তি আছে ভাই। তুমি যদি এসে এখন ওই রকম ওই ছেলেটির মতন কে করেছিল জানি না সেই রকম অসভ্যতা করো, তাহলে তো সঙ্গে সঙ্গে আমি রিমুভ করে দেবো। মানে তোমার তাকেও রিমুভ করব, আর যে যার বন্ধু সে তাকেও রিমুভ করে দেবো। হ্যাঁ আন্টি কি হয়েছে গো? কিছু হয়নি, কিচ্ছু হয়নি। জুম অ্যাপে স্নেহার শুরু হয়ে গেল গোয়েন্দাগিরি। জুম অ্যাপে পড়া নিয়ে অনেক কিছু বেরিয়েছে তো স্নেহা, সেগুলোতে ভয় করো না। যেমন আমাদের স্কুলে আজকে জুম অ্যাপে পড়ানোটাই বন্ধ করে দিল। আমার যে এত মনক্ষুণ্ণ হয়েছি আমি যে বলে ভাবতে পারবে না। আমি জুম অ্যাপে আগে পড়ালাম, মানে জুম অ্যাপে না, মানে জুম অ্যাপে পড়াবো বলে বসে আছি, তখন ফোন এলো যে জুম অ্যাপে পড়ানো যাবে না। মানে আজকে আমি খুব দুঃখিত, মানে দুঃখ পেয়েছি, কিন্তু কিছু করারও নেই। হয়তো ওপর থেকে কোনো ইয়ে রয়েছে, ওপর থেকে কোনো করলে আপনি বুঝতে পারবেন কি করে? হ্যাঁ মানে কার বন্ধু আপনি বুঝবেন কি করে? হ্যাঁ, এটাই আমারও প্রশ্ন ছিল। হ্যাঁ, চেক করা যায় না তো জুমতে। হ্যাঁ, কার বন্ধু আমি বুঝবো কি করে? প্রণীত আর স্বপ্নায়ন, সত্য কখনো গোপন থাকে না, এটা জেনে রেখো, এটা নীতি বাক্য। আরে ঠিকঠাক বন্ধু করবেই না, সেই বন্ধুই হয়তো বলে দিল তুমি যাকে ঢোকালি। কারণ এই বয়সের বন্ধুত্ব মানে একটু শত্রুতাও আছে, বাবা রেগে যাবি তোরা। আচ্ছা যাই হোক, বাজে কথা বলে লাভ নেই মধ্যরাত্রিতে। যেটা হচ্ছে যে আমি, অঙ্কুশ আছে এই আমাদের স্কুলের, আর কেউ বোধহয় এই ব্যাচে নেই। অঙ্কুশকেও না, ফায়েক আছে, সরি ফায়েক আছে, শেষাদ্রিও আছে। শেষাদ্রি তো 12C না 12A রে? 12A শেষাদ্রি, সায়েন্স তো। হ্যাঁ তোমাদের বলে দিই, নান রে আমার 12C। 12C, হ্যাঁ 12C তো ব্যাচটা এখনো তৈরি করিনি, করব। আঙ্কেলের একটু শরীরটা খারাপ ছিল বলে আমি করিনি, ভয় পেও না। শরীর খারাপ মানে এখন বলা যায় না শরীর খারাপ। আঙ্কেলের একটু অ্যাসিডিটির প্রবলেম হয়েছিল খুব, সেই জন্য আঙ্কেল করেনি। তোমাদের নিয়েও একটা ব্যাচ আমি মানে গ্রুপ হবে না। এখন সবাই শরীর খারাপ বললে একটাই ভয় পায়। হ্যাঁ, কেউ বলে না শরীর খারাপ। এই 3 মাসে মানুষ যা সুস্থ থেকেছে না, এরকম সুস্থ কোনোদিনও থাকেনি। হ্যাঁ আচ্ছা, তারপরে যেটা বলছি সেটা হচ্ছে যে তো তোমাদের নিয়েও আমি ব্যাচ করব, একটা গ্রুপ করব। ওই গ্রুপে ফায়েক আর অঙ্কুশ, আমি তোদের ওই ভাষা বিজ্ঞানের, প্রধান ভাষা বিজ্ঞানের 3টে শাখা নিয়ে আলোচনা করে দিয়েছি। আর তোদেরও ওই ভয়েস মেসেজটা আমি পাঠিয়ে দেবো। প্রধান ভাষা বিজ্ঞানের যে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান কাকে বলে আর কয় প্রকার, এই কাকে বলে এবং কি কি, এবং তার কাজের বিবরণ দাও, এরম যদি বলে। অপরাজিতা ঘুমিয়ে পড়লি নাকি? বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের বিবরণ দাও যদি বলে, তাহলে আগে বলবি কোন সময় সূত্রপাত হয়েছে, তারপরে বলবি তার সংজ্ঞা, তারপরে বলবি তার কাজ এবং কয় ভাগে বিভক্ত। এরম ভাবে কিন্তু আমি খাতায় লিখিনি, এরম ভাবে আমি খাতায় লিখিনি। আমি ভাবছি একটা খাতায় এরম ভাবে লিখে নেব আবার। হ্যাঁ, তাহলে ওই ছকে তোরা লিখবি, তাতে নম্বরও বাড়বে। আর
যারা খাতা দেখে নম্বর দেয় যেসব এক্সামিনার, তারা বুঝবে বেশ বড় হয়েছে উত্তরটা, তাহলে একে নম্বর দেওয়া যায়। অনেকে তো পড়ে না। যাই হোক, এরকম বলা উচিত নয়, সরি, আমি নিজে পরীক্ষক হিসাবে। যাই হোক, অনেকে এরকম আছে, আমার দোষটাই, আমাদের দোষটাই বা বলবো না কেন। তাই যাই হোক, এইটা আমি পড়িয়েছি, তোদেরও ভয়েস মেসেজটা পাঠিয়ে দেবো, তোরাও শুনবি যে কিভাবে আমি লিখতে বলেছি, এটা দেখিয়ে দিস। আচ্ছা, আবার আমি বলছি, আচ্ছা লিংক চলে গেলে আরেকবার প্লিজ লিংকে ঢুকবো, অল্পক্ষণ ওটা একবার রিপিট করে ছেড়ে দেবো। হ্যাঁ, ধ্বনি কাকে বলে অপরাজিতা বলতে পারবে? ধ্বনি হলো মুখের অর্থবহ আওয়াজকে ধ্বনি বলে। ধর, চিনি চিৎকার করলে তুই বুঝতে পারবি না। আমি হয়তো চিনিকে মানে জন্ম দিইনি, পালন করেছি, ফলে চিনির কোনটা কি রাগের চিৎকার, কোনটা আদরের চিৎকার আমি বুঝি, কিন্তু তুই বুঝবি না। তাহলে ওটা অর্থবহ, হ্যাঁ স্বপ্নায়ন বোঝে, অর্থবহ নয়। তুই যখন বলছিস তাই অপরাজিতা বলে আমি ডাকলাম, যে ধ্বনিটা বের করলাম সেটা অর্থ বহন করে, তাহলে মুখের অর্থবহ আওয়াজকে ধ্বনি বলে। এবার আমি বলেছি ধ্বনি প্রবাহ কাকে বলে। লিংক চলে গেলে আরেকবার প্লিজ ঢুকো। ধ্বনি প্রবাহ কাকে বলে? ধ্বনি প্রবাহ কাকে বলে? পরপর ধ্বনিগুলো পরপর যখন অবিচ্ছিন্নভাবে উচ্চারিত হয় তখন তাকে ধ্বনি প্রবাহ বলে। ধ্বনিগুলি পরপর অবিচ্ছিন্নভাবে উচ্চারিত হলে তাকে ধ্বনি প্রবাহ বলে। ধ্বনি বিশ্লেষণ কাকে বলে? একটি শব্দকে